পরশুরাম ধারাবাহিকের আজকের নতুন পর্বে দেখা যাবে যেখানে গৌরবের সঙ্গে নন্দিনীর বিয়েটা হয়ে যায়। তখনই কান্নায় ভেঙে পড়ে বলরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে তটিনী বলে যে আমি বরবাবুকে বলে দিচ্ছি যে দিদির এই এই হারটা পরেই বিয়েটা হবে, না হলে এখান থেকে চলে যেতে পারেন। আমরা কিন্তু জোর করে আপনাদেরকে বলছি না যে আমাদের বাড়ির মেয়েটাকে আপনারা নিয়ে যান। তখনই দেখা যায় ত্রিপর্ণা বলে, কি হচ্ছে তটিনী, এভাবে কথা কেন বলছিস? মেয়েটাকে কি লগ্নভ্রষ্ট করবি? তুই তুই কেমন মেয়ে বলতো? মেয়েটাকে এভাবে তুই অপমান করতে পারিস না। কেন মেয়েটাকে এমন করে অপমান করছিস? আমি কিন্তু কিছুতেই এটা মেনে নিতে পারছি না। তখনই দেখা যায় যে দীপালি বলে, কি হচ্ছে তটিনী? তটিনী একটু একটু ঠান্ডা হয়ে কথা বল। এদিকে আমার মেয়ের জীবনটা নষ্ট হতে চলেছে আর তুই এমনটা করছিস। তখনই ত্রিপর্ণা বলে, দিদি ভাই তুমি বুঝতে পারছো না, আসলে ও যেমন একটা গরিব ছোটলোক ছেলেকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, ঠিক সেরকম নন্দিনীকেও এরকমটাই করতে চাইছে। তখনই তটিনী বলে যে কাকিমণি, আমাকে যত কথা বলার হয় বলুন, যত কথা শোনার হয় শোনান, কিন্তু আমার বরকে নিয়ে একটা বাজে মন্তব্য করবেন না, তাহলে কিন্তু আমরা সেটা মেনে নেব না। তখনই ত্রিপর্ণা বলে, কিসের এত তোরে সম্মান রে? তোরে যদি মান সম্মান বলে থাকতো তাহলে তোরা এ বাড়িতে এসে পড়ে থাকতিস না, আর তোর বরকে ওই মুখার্জি পরিবারের অফিসের মাথায় বসাতিস না। তখনই দেখা যায় যে গৌরবের কাকি বলে ওঠে, এত কথা কেন উঠছে সেটাই তো বুঝতে পারছি না। আমরা আমাদের বাড়ির ছেলেকে এই বাড়িতে মেয়ে বিয়ে দেব না, আমরা আমাদের বাড়ির ছেলেকে নিয়ে চলে যাব। তখনই গৌরবের কাকাই বলে ওঠে, হ্যাঁ গৌরব, চলে আয়, ওখান থেকে উঠে আয়। যেখানে তোর সম্মান নেই সেখানে তুই বিয়ে করতে পারিস না, তুই এখান থেকে চলে যা, চলে আয়, আয় বলছি। এদিকে নন্দিনী কান্নায় ভেঙে পড়ে। নন্দিনীর চোখে শুধু জল আর জল, আর মনে মনে ভাবতে থাকে, এটা কি হচ্ছে, এটা কেন হচ্ছে? এমনটা তো হওয়ার কথা ছিল না, তাহলে এটা কেমন হচ্ছে? কিসের জন্য এমনটা হচ্ছে? আমাকে আমাকে শক্ত হতে হবে, অনেক শক্ত হতে হবে। এদিকে যখনই গৌরবকে নিয়ে চলে যেতে যায় গৌরবের কাকা, তখনই ভিজিত গৌরবের বাবার দিকে তাকিয়ে ইশারায় বলে যে ও যদি এখান থেকে চলে যায় বিপদে কিন্তু আপনিই পড়বেন। তখনই গৌরবের বাবা বলে, তোমরা সবাই থামো, থামো বলছি। এই মেয়েকে আমি পছন্দ করেছি, আমি এই বিয়েটাকে ঠিক করেছি, তাই এই বিয়েটা হবে। আর তোমাদের এত সাহস আসছে কোথা থেকে যে এখানে এই মেয়েটাকে অসম্মান করছো? একদম অসম্মান করবে না মেয়েটাকে, আমার বাড়ির বউ। আমি ওকে আমার বাড়ির বউ বানিয়ে নিয়ে যাব। গৌরব, তুই মেয়েটার সঙ্গে বিয়েটা সম্পূর্ণ কর। তখনই গৌরব বলে, বাবা তুমি এত কিছুর পরেও আমাকে এই বিয়েটা করতে বলছো? তখনই গৌরবের বাবা বলে, হ্যাঁ বিয়ে করতে বলছি, তাই বিয়ে করতে হবে। কি ভেবেছিস তুই যে এই বিয়েটা হবে না? এই বিয়েটা হতেই হবে, এই বিয়েটা হতেই। তখনই তো নন্দিনী বলে ওঠে, হ্যাঁ অনেক হয়েছে, অনেক হয়েছে, এবার তোমরা থামো। আমাকে কি তোমরা হাসির পাত্র বানিয়ে দিয়েছো? আমাকে যেমন নাচাচ্ছ তেমন নাচতে হবে আমাকে? না, এটা কখনোই হতে পারে না। তোমাদের যেটা ইচ্ছা সেটা করতে পারো না, অনেক তো হলো। আমাকে এভাবে এখানে সঙ্গ বানিয়ে দাঁড় করে রেখে তো আপনারা অনেকে অনেক কথাই বলে দিয়েছেন, কিন্তু আমার কথা কি একবারও শুনতে চেয়েছেন যে আমি কি চেয়েছি? তখনই গৌরব বলে, তোমার কথা আবার কি শুনতে হবে? তুমি তো একজন মেয়ে। তখনই নন্দিনী বলে, আমি একজন মেয়ে বলে আমার কথা কি শুনতে হবে না? তখনই তটিনী বলে, যে আমি এত কথা শুনতে চাই না, দিদির গহনাটা পরিয়ে দিতে হবে আগে। তখনই গৌরবের বাবা বলে, হ্যাঁ গৌরব, গলার হারটা পরিয়ে দাও, দিয়ে বিয়েটা সম্পূর্ণ করো। তখনই তটিনী বলে, এটা যদি না হয় না তাহলে এই বিয়েটাও হবে না, কথাটা মাথায় রাখবেন। তখনই গৌরবের বাবা বলে, না না মা, বিয়েটা তো হবেই, বিয়েটা হবে না কেন? আমি তোমার বাবাকে কথা দিয়েছি, তাই বিয়েটা তো হতেই হবে। তুমি একদম চিন্তা করো না মা, বিয়েটা হবে, বিয়েটা হতেই হবে। তখনই তটিনী মনে মনে বলে, এর মধ্যে অবশ্যই কোনো চক্রান্ত আছে, কিন্তু এখন তো সেসবের কিছুই বুঝতে পারছি না। দিদির জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে না তো এই লোকটার সঙ্গে বিয়ে দিয়ে? এই লোকটা তো একেবারে পুরোনো দিনের মতো, সে সব নিয়ম কানুন মেনে এই বিয়েটা করতে চেয়েছিল, কিন্তু দিদিকে এত এত অবিশ্বাস করছে। এত অবিশ্বাসের মধ্যে কি ওদের সংসারটা আদৌ ঠিক না? এই সংসারটা ভেঙে যাবে। কিছুই তো বুঝতে পারছি না কি হতে চলেছে। এরপরেই দেখা যায় তখনই আরাধ্যা বলে, চর্দি ভাই থাম না, অনেক তো হলো চর্দি ভাই, এবার বিয়েটা হতে দে, বিয়েটা হয়ে যাক। চর্দি ভাই, তুই কি চাচ্ছিস বলতো? যে এই বিয়েটা না হয়?
বিয়েটা না হলে বাড়ির সম্মান নষ্ট হবে, বাড়ির সবাই অনেক বিপদে পড়বে, তাই বলছি যে বিয়েটা হতে দে চর্দি ভাই। তখনই দেখা যায় যে তটিনী বলে, আমি তো বলিনি যে আমি বিয়েটা হতে দেব না, শুধু আমি দিদির সম্মানের দিকটাই দেখতে বলেছি, যে দিদির সম্মানের দিকটা যেন দেখা হয়। তখনই তখনই গৌরব বলে, আচ্ছা আমি গহনাটা পুড়িয়ে দিচ্ছি, যেহেতু গহনাটা পরানো নিয়েই এত কিছু হচ্ছে, তাই গহনাটা আমি পুড়িয়ে দিচ্ছি। তখনই দেখা যায় যে তখনই নন্দিনী বলে, আমি তো বলেছি থামতে, আমি এইসব কিছু চাই না, আর আমার কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই। তখনই বলরাম বলে, নন্দিনী আপনি একটু চুপ করুন না নন্দিনী ম্যাডাম। তখনই নন্দিনী রেগে উঠে বলে, বলরাম বাবু আপনি চুপ করুন। এই বলে বলরামের সঙ্গে শুভদৃষ্টি হয়ে যায় নন্দিনীর। তখনই সবাই বলতে থাকে যে এটা কি হলো, শুভদৃষ্টি তো বলরাম দেবের সঙ্গে হয়ে গেল, গৌরব চৌধুরীর সঙ্গে তো হলো না। তখনই দীপালি বলে, কি হচ্ছে এমনটা, এমনটা কেন হচ্ছে? তখনই গৌরব বলে, আমি জানতাম এই ছেলেটার সঙ্গেই এই নন্দিনীর সম্পর্ক আছে, প্রেমের সম্পর্ক আছে, নন্দিনী যতই অস্বীকার করুক সেটা আমি খুব ভালো করেই জানি। তখনই নন্দিনী বলে, আমার কারোর সঙ্গে প্রেমের কোনো সম্পর্ক নেই, আর যদি থেকে থাকতো তাহলে আমি তাকেই বিয়ে করতাম, আমি আপনাকে বিয়ে করতে রাজি হতাম না। তখনই গৌরবের বাবা বলে, গৌরব এত কিছুর পরেও কি তুমি চুপ করতে পারছো না? তোমাকে চুপ করতে বলেছি তো, তোমাকে এই বিয়েটা করতে বলেছি তো, তাহলে এত কথা কেন উঠছে? এত কথা বলার তো কোনো কারণই দেখতে পাচ্ছি না, এত কথা উঠছে কোথা থেকে আমি সেটাই তো বুঝতে পারছি না। তখনই নন্দিনী বলে, আসলে আমাকে হাসির পাত্র বানিয়ে দিয়েছে, এভাবে নতুন বই কনের সাজে এভাবে দাঁড় করিয়ে রেখে আমাকে নিয়ে মজার তামাশা খেলা হচ্ছে, আমি এটা কিছুতেই মেনে নিতে পারছি না। তখনই বলরাম বলে, নন্দিনী আপনি চুপ করুন। তখনই নন্দিনী বলে, একবার বলেছি না চুপ করে থাকতে। তখনই গৌরব বলে, বাবা আমি তোমার কথা এই বিয়েটা করছি, না হলে এরকম মেয়েকে আমি কখনোই আমার বউ বানাতাম না, আমি বিয়ে করে ঘরে তুলতাম না। যে মেয়ে বিয়ের আগে অন্য পরপুরুষের সঙ্গে শুভদৃষ্টি হয়ে যায়, অন্য পরপুরুষের হাত থেকে গহনা গলায় পরে নেয়, সেরকম মেয়েকে না আমি কখনোই বিয়ে করতাম না। শুধুমাত্র তোমার কথা রাখতে এইরকম একটা মেয়েকে আজকে আমার বিয়ে করতে হচ্ছে। তখনই দেখা যায় ওর গৌরবের কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়, আর গৌরব মনে মনে বলে, এই বিয়েটা একবার হয়ে যাক, তারপরে আমি দেখিয়ে দেব এই গৌরবকে অপমান করার মজাটা আমি বুঝিয়ে দেব। অনেক অপমান করে দিয়েছে আমাকে, আমি এটা কিছুতেই অ্যাকসেপ্ট করে নেব না। এর প্রতিটা মুহূর্তর প্রতিটা হিসাব আমাকে গড়ায় গন্ডায় বুঝিয়ে দিতে হবে নন্দিনীকে। নন্দিনী সবার সামনে আমাকে ছোট করে কথা বলেছে, আমার সঙ্গে চোখ রাঙিয়ে কথা বলেছে, ওর বোন আমার সঙ্গে দাপটে দেখিয়ে কথা বলেছে। তাই আমি তো এই এই প্রতিশোধ নেব বিয়ের পরে। এখন আমি আপাতত চুপ চুপ করেই থাকবো, শুধুমাত্র বাবার জন্য। বাবা আমাকে বাধ্য করছে এই মেয়েটাকে বিয়ে করার জন্য, না হলে আমার আমার মতো গৌরব চৌধুরীর জন্য মেয়ের অভাব ছিল না, লাইন ধরে যেত। শুধুমাত্র বাবার কথা রাখতে এরকম একটা মেয়েকে বিয়ে করতে বাধ্য হলাম আমি। এরপরে দেখা যায় বিয়ের কাজ শুরু করতে বলে গৌরবের বাবা। তখনই তটিনী বলে, হ্যাঁ এবার বিয়ের কাজটা শুরু করাই যায়, ৭ পাকে ঘোরার প্রয়োজন নেই, ৭ পাকে ঘোরার ৩ পাক তো হয়ে গেছে, কারণ বিয়ের এত এত কিছু তো হয়ে গেল, এখন আর ৭ পাকে ঘোরার প্রয়োজন নেই, এবার একেবারে একেবারে মূল বিয়ের জায়গায় যাওয়া যাক। তখনই গৌরবের কাকাই বলে, সব সময় দেখছি যে তুমি বাড়াবাড়ি করছো তটিনী। তখনই তটিনী বলে, আমি এমনটা করেই কথা বলি, আমার কথাটা না এমনই তিতা লাগে, তিতা শোনা যায়। তখনই দেখা যায় দীপালি বলে, যে হয়েছে মা হয়েছে, বিয়েটা তো হতে দে, তারপরে দেখা যাক কি করা যায়। তখনই দেখা যায় যে নন্দিনী চুপচাপ শুধু সব কথা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখনই দেখা যায় যে ওদের আবারও শুভদৃষ্টি করিয়ে দেয়। এরপরে এরপরে যখনই নন্দিনী গৌরবের দিকে তাকায়, দূর থেকে বলরাম দেখে বলরাম অনেকটা কষ্ট পায়, আর বলরামকে ফলো করতে থাকে শিবপ্রসাদ গাঙ্গুলি। শিবপ্রসাদ মনে মনে বলে, আমি জানি ভাই তুই অনেক কষ্ট পাচ্ছিস, কিন্তু এই কথাটা যদি আগে হতো না তাহলে কিছু করা যেত, কিন্তু তুই যখন যখন বললি তখন সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে, নন্দিনী মুখার্জির বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরে তুই সবকিছু বললি, এই জন্য আমার না আর কিছু করার রইলো না রে, তোর জন্য আমি কিচ্ছু করতে পারলাম না, কিন্তু তুই ভিতরে ভিতরে যে কষ্টটা পাচ্ছিস সেটা আমি বুঝতে পারছি।
কিন্তু কিচ্ছু করতে পারছি না, বিশ্বাস কর কিচ্ছু করতে পারছি না। আমার কিচ্ছু করারও নেই। আমি অনেক চেষ্টা করেছিলাম সবকিছু শোধরানোর, কিন্তু হলো না রে। তুই আমাকে ক্ষমা করে দিস। এরপরে দেখা যায় নন্দিনীর আর গৌরবের মালা বদলের কাজটাও শুরু হয়ে যায়। গৌরব নন্দিনীকে মালা পরিয়ে দেয়, নন্দিনী গৌরবকে মালা পরিয়ে দেয়। এরপরে দুজনের বিয়ের বিয়ের আকর্ষণ মূল মুহূর্তেও চলে যায়। এরপরে দুজনের হাতে হাত রেখে শপথের কাজটাও শুরু হয়ে যায়। গাঁটছড়াও বেঁধে দেওয়া হয়। এদিকে গৌরব তাকিয়ে থাকে নন্দিনীর দিকে আর মনে মনে বলতে থাকে, করো। এই বিয়েটা করার পরেই তো আসল মজাটা বুঝবে তুমি। প্রতিনিয়ত তোমাকে এতটা এতটা কষ্ট দেব যে তুমি সেই দিনগুলো ভুলতে পারবে না। কারণ আমার কথা তুমি শোনোনি, আমি যা বলেছি তা তুমি মানোনি, তাই তোমাকে তো এর এর শাস্তি পেতেই হয়। এরপরেই দেখা যায় তখনই বিয়েটা হতে দেখে সবাই অনেক খুশি হয়ে যায়। তখনই তখনই দেখা যায় যে তখনই ভূমিকা বলে, এবার অনেক ভালো লাগছে যে এবার তাহলে নন্দিনীর বিয়েটা শেষমেশ হচ্ছে। তখনই নন্দিনী মনে মনে বলে, আমি জানি বলরাম বাবু আপনি আমাকে ভালোবাসেন, কিন্তু এখন আর কিছু করার নেই। বিশ্বাস করুন, আপনি অনেক দেরি করে ফেলেছেন, তাই কিচ্ছু করতে পারলাম না আপনার জন্য। আমি জানি আপনি কষ্ট পাচ্ছেন, প্রতিনিয়ত কষ্ট পাচ্ছেন, কিন্তু আমার কিচ্ছু করার রইলো না। আমি কিচ্ছু করতে পারলাম না। এর জন্য আপনি আমাকে ক্ষমার চোখে দেখবেন। বিশ্বাস করুন, আমি কিছু চাইলেও করতে পারতাম না। এরপরে দেখা যায় যে দুজনের সাত পাকেও ঘোরা শুরু হয়ে যায়। এদিকে সব বিয়ের সম্পূর্ণ এই নিয়ম নীতি মেনে বিয়েটা শেষ করা হয়। এদিকে সিঁদুর দানের আগ মুহূর্তে তটিনী মনে মনে বলে, দিদি তুই এখনো যদি বুঝতিস যে তোকে বলরাম দা কতটা ভালোবাসে, তাহলে অনেকটা ভালো হতো। এই লোকটা তোকে ভালো রাখতে পারবে না, এই লোকটা তো তোকে বিয়ের পরে তার আসল রূপ দেখাবে। কিন্তু তুই অনেক অনেক বোকা দিদি, তুই বুঝতে পারবি, তুই তুই অনেকটা অনেকটা বোকা, তুই এই সম্পর্ক থেকে আর বের হতেও পারবি না। এদিকে সিঁদুর দানের মুহূর্তও চলে আসে। তখন সবাই বলে গৌরবকে সিঁদুর পরিয়ে দিতে নন্দিনীকে। এরপরে গৌরব নন্দিনীর কাছে এসে নন্দিনীকে সিঁদুর পরাতে যায় আর নন্দিনীর দিকে তাকিয়ে দেখে নন্দিনীর চোখে জল। তখনই গৌরব বলে, আমি জানি ওই ওই বলরাম দেবের জন্যই তোমার চোখে জল, এই চোখের জল আমি শেষ করে ফেলবো। এরপরে সিঁদুর দানের মুহূর্তটাও শেষ হয়ে যায়। সিঁদুর দান হয়ে যাওয়ার পরে তখনই তখনই তো নন্দিনী কান্নায় ভেঙে পড়ে যায়। নন্দিনী মনে মনে বলে, আমাকে ক্ষমা করে দেবেন বলরাম দেব। আমি জানি আমি যেটা করলাম সেটা এই পরিবারের জন্য করলাম, তাই আমার আর কিছু করার রইলো না। আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এরপরেই দেখা যায় যে এই সবকিছু দেখে বলরামও চোখ বন্ধ করে চোখে জল চলে আসে। আর তখনই সেখানে শিবপ্রসাদ এসে বলে, বলরাম ভাই, আমি জানি তোর কষ্ট হচ্ছে, সব ঠিক হয়ে যাবে, বিশ্বাস কর সব ঠিক হবে। এতটা ভেঙে পড়িস না ভেঙে। তখনই বলরাম বলে, কি করব, কিচ্ছু করার নেই রে। তখনই শিবপ্রসাদ বলে, তুই যদি আগে বলতিস না, তাহলে আমি যত কষ্টই হোক তোর আর দিদির বিয়েটা হতে দিতাম, কিন্তু এমন সময় বললি যে আমার হাতেও কিছু করার ছিল না রে। তখনই বলরাম বলে, সব ঠিক আছে, কিছু হয়নি, দেখ দেখ বস, আমি একদম ঠিক আছি, আমি ঝাক্কাস আছি। এরপরেই দেখা যায় যে তখনই গৌরবের মা গৌরবের বাবাকে ফোন করে বলে যে, আচ্ছা বিয়ের সম্পূর্ণ হয়ে গেছে গো। তখনই গৌরবের বাবা বলে, হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, বিয়ের কাজ শেষ হয়ে গেছে, তুমি একদম চিন্তা করো না। একটু ঝামেলা করেছিল তোমার ঠাকুরপো আর তোমার তোমার যা, একটু একটু ঝামেলা করেছিল তোমার ছেলে, কিন্তু সেটা মিটিয়ে বিয়ের কাজ সম্পূর্ণ করেছি। আমরা কাল দুপুরের মধ্যেই চলে আসবো, চিন্তা করো না, তুমি বরণের জন্য অপেক্ষা করো কিন্তু। তখনই গৌরবের মা বলে, আচ্ছা ঠিক আছে। এরপরে ফোনটা রেখে দিলেই সেখানে কর্ণ চ্যাটার্জি এসে বলে, কি বিয়েটা শেষমেশ হলো তো? আর একটু হলে তো সবকিছু শেষ করে দিতেন আপনারা। তখনই গৌরবের বাবা বলে, যে হ্যাঁ সেটা আমি বুঝতে পারছি, আসলে তো আমার কিছু করার ছিল না, আমার ছোট ভাই একটু রক্ত গরম তো, এই জন্যই আমার ছেলে আর ওরা একটু একটু রিয়াক্ট করে ফেলেছিল, কিন্তু আমি তো সবকিছু ঠিক করে ফেলেছি বলুন। তখনই আরাধ্যা আসে আর বলে, কি হচ্ছে এখানে? আর বাবা, বিয়ের সময় আপনি কোথায় ছিলেন বলুন তো? আপনাকে তো আমি কোথাও দেখিনি বাবা। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, আরে দিয়া, আসলে আমি একটা
কাজে গিয়েছিলাম, একটা জরুরি মিটিং পড়ে গিয়েছিল তো আমি সেখানে গিয়েছিলাম। তো আসলে তাই আমি বিয়েটা দেখতে পারিনি। তুমি মন খারাপ করো না আরাধ্যা। তখনই আরাধ্যা বলে, না না, কাজে গিয়েছিলেন, তাহলে মন খারাপ করবো কেন? এরপরে এই কর্ণ চ্যাটার্জি বলে, হ্যাঁ, এবার তুমি যাও, ভিতরে যাও, সবার সঙ্গে বাসর বাসরের ঘরে গিয়ে আনন্দ আর উল্লাস ফুর্তি করো, যাও। এরপরে দেখা যায় তখনই গৌরবের বাবা বলে, মিস্টার কর্ণ চ্যাটার্জি, আপনি কোথায় গিয়েছিলেন? কি জরুরি কাজের মিটিং পড়ে গিয়েছিল বলুন তো, যে বিয়ের থেকে জরুরি আপনার কাছে আর কি হতে পারে? তখনই দেখা যায় যে ভিজি তো চলে আসে তার মধ্যে আর বলে, হ্যাঁ হ্যাঁ কর্ণ চ্যাটার্জি, কোথায় গিয়েছিলেন আপনি? আমাদের কাছ থেকে কি লুকিয়েছেন? তখনই কর্ণ চ্যাটার্জি বলে, ভিজিত, আমি তোমাদের কাছ থেকে কি লুকাবো বলো তো? কিচ্ছু লোকাইনি। আসলে আমি ফাঁদ পাততে গিয়েছিলাম, শিবপ্রসাদ গাঙ্গুলির জন্য ফাঁদ। ওই পরশুরাম অনেকবার বেড়েছিল না, পুরো পাকড়াটা ছেটে দেওয়ার জন্য আমি প্ল্যান করতে গিয়েছিলাম। নন্দিনীর বিয়ে হয়ে গেছে। আর একটা কথা বলছি আপনাকে, আপনি আপনার বাড়ির বউকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে নিয়ে যান, তারপরে ওকে দিয়ে আপনি আপনার কাজ ওসুল করুন। আর এদিকে রইল বাকি এই পরশুরাম, তার ব্যবস্থা আমি করে দেব। এই পরশুরামের ব্যবস্থা তো আমাকে করতেই হবে। পরশুরাম অনেকবার বেড়ে গেছে, তাই পরশুরামের ব্যবস্থা আমাকে যে করে হোক করতে হবে, চিন্তার কোনো কারণ নেই। তখনই দেখা যায় ভিজিত বলে, একদম ঠিক বলেছেন মিস্টার কর্ণ চ্যাটার্জি, কারণ পরশুরাম খুব বেড়ে গেছে, ওকে একটা উচিত শিক্ষা দিতেই হবে। ওর ওর পাকনা গজিয়েছিল না আমাদের বিরুদ্ধে যাওয়ার জন্য, এবার এই সেই পাকনাটাকেই ছেটে দিতে হবে। তখনই গৌরবের বাবা বলে, আমি আপনাদের কথা কিচ্ছু বুঝতে পারছি না। তখনই কর্ণ চ্যাটার্জি বলে, কিছু বোঝার প্রয়োজন নেই। মনে আছে যে বলেছিলাম গোডাউনে গোডাউনে রেড করা হয়েছে? আমি আমি জানি যে এই রেডটা পরশুরামই করেছে। তখনই গৌরবের বাবা বলে, কি বলছেন? ও তো স্পেশাল ব্রাঞ্চ থেকে চলে এসেছে, ও তো ইস্তফা দিয়ে দিয়েছে। তখনই দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলে, আমি বিশ্বাস করি না যে শিবপ্রসাদ এত তাড়াতাড়ি সবকিছু ছেড়ে দিতে পারে। কিন্তু কিন্তু আমি তো ওকে ছেড়ে দেব না, ওকে শেষ করেই ছাড়ব।